একবার বিদায় দে মা, ঘুরে আসি। দেশপ্রেমের এই গানটি যখনই স্মরণে আসে তখনই যেন অবচেতনেই চোখের সামনে ভেসে ওঠে 18 বছরের এক তরতাজা যুবকের হাসি খুশি মুখ। তিনি ক্ষুদিরাম বসু। তিনি প্রথম বাঙালি বিপ্লবী যাকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। দিনটা ছিল 1908 সালের 11ই আগস্ট। ক্ষুদিরামের বয়স তখন 18 বছর 8 মাস 8 দিন। তিনি কনিষ্ঠতম বিপ্লবী যিনি ফাঁসিতে প্রাণ দিয়েছিলেন। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তিনি, যা রীতিমতো অবাক করে দিয়েছিল ইংরেজ সরকারকে। এই ঘটনা বাংলাতে আলোড়ন ফেলে দিয়েছিল। নমস্কার বন্ধুরা, আজ আমরা বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে বীর বিপ্লবী সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য ও তার সংক্ষিপ্ত জীবনের বৈপ্লবিক কর্মকাণ্ড কীভাবে ভারতের বৈপ্লবিক চেতনার উন্মোচন করেছিল তা নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। শুধু স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েই নয়, ছোটবেলা থেকেই ক্ষুদিরাম বসু ছিলেন দৃঢ়চেতা। ছোট থেকে রীতিমতো লড়াই করে বড় হয়েছেন তিনি। জন্ম 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর শহরের নিকট কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে। বাবা তৈলক্ষ্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 কন্যা সন্তানের পর ক্ষুদিরামের জন্ম দেন লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর আরও 2 পুত্র সন্তান অকালে মারা যান। তাই এই ছেলেও মারা যেতে পারে এমন আশঙ্কায় 3 মুঠো চাল বা খুদের বিনিময়ে তাকে নিজের বড় দিদির কাছে দান করে দেন লক্ষ্মীপ্রিয়া দেবী। যেহেতু খুদের বিনিময়ে পাওয়া গিয়েছে, তাই সেই ছেলের নাম দেওয়া হয় ক্ষুদিরাম। তমলুকের হ্যামিল্টন স্কুল ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন ক্ষুদিরাম বসু। তাঁর শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশদের বিরুদ্ধে বিপ্লব আনতে অনুপ্রাণিত হন। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম যতই বড় হয়েছেন ততই তার মধ্যে বেড়ে উঠেছে দেশাত্মবোধ। মাত্র 15 বছর বয়সেই অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। একের পর এক বোমা হামলার সাথে যুক্ত হন। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের জন্য প্রথমবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 16 বছর বয়সে সরকারি আধিকারিকদের আক্রমণের উদ্দেশ্যে থানার কাছেই বোমা মজুত করতে শুরু করেছিলেন ক্ষুদিরাম। এরপরই আসে সেই মিশন যার মধ্যে দিয়ে গোটা দেশের কাছে চিরস্মরণীয় হয়ে ওঠেন ক্ষুদিরাম। ইংরেজ সরকারের ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার ছক কষেন বিপ্লবীরা। প্রথমে একবার বইয়ের মধ্যে বোমা রেখে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়। বইয়ের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় রাখা হয়েছিল বোমা, কিন্তু সেই বই খোলেননি কিংসফোর্ড, ফলে বিস্ফোরণও ঘটেনি। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হলেও কিংসফোর্ডকে হত্যার চেষ্টা থেমে থাকেনি। এরপর মুজফ্ফরপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে খুনের পরিকল্পনা করেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। কিন্তু সেবারেও ভাগ্য সহায় হয় কিংসফোর্ডের। যে গাড়িতে বোমা মারা হয় তাতে কিংসফোর্ডের পরিবর্তে ছিলেন 2 ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি ও তার মেয়ে। বিস্ফোরণে মৃত্যু হয় দুজনেরই। এরপর সেখান থেকে পালিয়ে যান ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ওয়াইনি রেল স্টেশনে ধরা পড়ে যান ক্ষুদিরাম, আর প্রফুল্ল চাকি ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে করতে আত্মহত্যা করেন। হাতে হাতকড়া লাগানো ক্ষুদিরামকে 1 মে মুজফ্ফরপুর থেকে আনা হয়। পুরো শহর থানায় ভিড় করেছিল একদল সশস্ত্র পুলিশ কর্মীর ঘিরে থাকা একটি কিশোর ছেলেকে শুধু এক পলক দেখার জন্য। পরের দিন 1908 সালের 2রা মে ইংরাজি দৈনিক দ্য স্টেটম্যান লিখেছিল, একটি ছেলেকে দেখার জন্য রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 বা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। বাইরে তার জন্য রাখা এক 4 চাকার খোলা গাড়িতে উঠতে প্রথম সেলির এক রেল কামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল, এক উৎফুল্ল কিশোরের মতো। সে কোনো উদ্বেগ জানে না। গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল, বন্দে মাতারাম। স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনই নির্ভীক ছিলেন মেদিনীপুরের এই বিস্ময় যুবক। 1908 সালের 21শে মে ক্ষুদিরামের বিচার শুরু হয়, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। বিচারক ছিলেন জনৈক মিস্টার কন্ডক এবং 2 জন ভারতীয়, লাথুনি প্রসাদ ও জানকী প্রসাদ। শোনা যায় আদালতে ক্ষুদিরামকে যখন ফাঁসির সাজা দেওয়া হয় তখন তার মুখে হাসি লেগেছিল, যা দেখে রীতিমতো চমকে যান বিচারক কন্ডক। অল্প বয়সী ক্ষুদিরামকে বিচারক কন্ডক প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন, ফাঁসিতে যে মরতে হবে সেটা সে বুঝেছে তো? তবে ফাঁসির মঞ্চে এসেও যে প্রশান্তি ছিল তার মনে, তা সবচেয়ে বিস্ময়কর। ফাঁসির রায় ঘোষণার পর জীবনের শেষ কয়েকটা দিনে কারাগারে বসে মাতসিনি, গ্যারিবল্ডি ও রবীন্দ্রনাথের লেখা পড়তে চেয়েছিলেন। 10ই আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়া জওহর ব্রত পালন করিত, আমিও তেমনই নির্ভয়ে দেশের জন্য প্রাণ দিব। আগামীকাল আমি ফাঁসির আগে
চতুর্ভুজার প্রসাদ খাইয়া বদ্ধভূমিতে যাইতে চায়। 1908 সালের 11ই আগস্ট জেলের ভিতরে গড়া হয়েছিল 15 ফুট উঁচু একটি ফাঁসির মঞ্চ। দুই দিকে ছিল দুটি খুঁটি, তার উপর একটি মোটা লোহার রড আড়াআড়িভাবে লাগানো ছিল। সেই রডের মাঝখানে মোটা একগাছি দড়ি বাঁধা ছিল, তার শেষ প্রান্তে ছিল মরণ ফাঁস। ক্ষুদিরামকে সেই মঞ্চে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের 4 পুলিশ। ক্ষুদিরাম ছিলেন তাদের সামনে। ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন তিনি। তারপর পিছমোড়া করে বাঁধা হয় 2 হাত। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জল্লাদকে শহীদ ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেয়া হয় কেন? এটাই ছিল বীর শহীদের জীবনের শেষ কথা। জল্লাদ বিস্ময়ে কিছু বলতে পারেননি। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন ব্রিটিশ জেলার থেকে উপস্থিত সকলে। ফাঁসির আগে কি কারো মনে এই রকম প্রশ্ন আসতে পারে? রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার জন্য ক্ষুদিরাম বসুকে 7 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু কখনোই তিনি আপিল করতে চাননি। উকিলরা তাকে বুঝিয়েছিলেন আপিল করলে শাস্তি কমতে পারে। অবশেষে অনেক বোঝানোর পর রাজি হলেন। ফাঁসির আদেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে তিনি আপিল করলেন, কিন্তু হাইকোর্ট ছিল ইংরেজদের একতরফা বিচারশালা, তাই সব যুক্তি ব্যর্থ হলো। ক্ষুদিরামের ফাঁসির সাজাই বহাল থাকলো। ফাঁসির দিন ধার্য হলো 11ই আগস্ট মঙ্গলবার। ফাঁসির আগে ক্ষুদিরাম বোস জানিয়েছিলেন তার শেষ 3টি ইচ্ছার কথা। একটি হলো হবিবপুরের চতুর্ভুজা কালীর চরণামৃত শেষবারের মতো পান করা। তারপর মেদিনীপুর শহরকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন তিনি, এবং আরেকটা হলো দিদি অপরূপা ও ভাগনা ভাগ্নিদের দেখতে চেয়েছিলেন। কিন্তু তার কোনো ইচ্ছাই পূরণ করা হয়নি। দেখতে দেখতে তার জন্মের 134 বছর পেরিয়ে গিয়েছে। তবুও বাংলা তথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে জলজল করছে শহীদ ক্ষুদিরাম বসুর নাম। আগামীতেও যতদিন স্বাধীনতার আন্দোলনের ইতিহাস আলোচিত হবে, ততদিন এই বীর বিপ্লবীর নাম যে বারবারই উঠে আসবে ভারতবাসীর মুখে, তা বলাই বাহুল্য। ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎ সাহস, আর তার ছিল অন্যায় অত্যাচারের তীব্র অনুভূতি। সেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না, বৃথা আস্ফালনও ছিল না। অসহ্য দুঃখ কষ্ট, বিপদ আপদ, এমনকি মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালা নিবারণের জন্য নিজ হাতে অন্যায়ের প্রতিবিধানের উদ্দেশ্যে প্রতিবিধানের চেষ্টা করবার ঐকান্তিক প্রবৃত্তি ও সৎ সাহস ক্ষুদিরামের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। লোকমান্য বাল গঙ্গাধর তিলক ক্ষুদিরাম বসুকে নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন। মুন্সি প্রেমচাঁদ তার অধ্যয়নের দেয়ালে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি স্থাপন করেছিলেন। নেতাজি স্বদেশ চেতনার সঙ্গে জড়িয়ে রয়েছেন ক্ষুদিরাম বসু। নেতাজি কিভাবে ক্ষুদিরাম বসুর চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিকে সেই সময় একরকম ধুতি পর্যন্ত পাওয়া গিয়েছিল, যেখানে লেখা থাকতো, একবার বিদায় দে মা, ঘুরে আসি। সাল 1910 মার্চ মাসে এই ধুতি বিক্রি বন্ধ করলো ব্রিটিশরা। সেই সময় তার আত্মবলিদানের দিবসে বাংলার ঘরে ঘরে উলঞ্জন্তনা পালন হতো অরন্ধন দিবস। ঘরে ঘরে লাগানো থাকতো ক্ষুদিরাম বসুর ছবি। সেই সময় তার ফাঁসি নিয়ে অজস্র কবিগান লোকগান রচিত হয়েছিল। ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখলেন এবং পীতাম্বর দাস গানও রচনা করেছিলেন। আমি বড় লাটকে মারতে গিয়ে মারলাম ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। তার মৃত্যুর পর ব্রিটিশদের খুন করার জন্য তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলায় এই ধরনের তথ্য আরও জানতে চাইলে আমাদের চ্যানেল রোমাঞ্চের পথকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।